মুগ্ধ শহীদ হয় নাই, আমরা সবাই মুগ্ধ, আমরা সবাই আবু সাইদ। এই 24-এর গণ অভ্যুত্থানে আমরা সবাই ওয়াসির। যারা শহীদ হয়েছেন, শহীদদের চেতনার প্রেরণা আমরা ধারণ করি। দেখেন, এটা একটা অবশ্যই প্রশ্ন, হয় নাই কেন হয় নাই, এটা সমালোচনা, একটা ইতিবাচক সমালোচনা সেহেতু হবে। আর কোনো কারণ হয়তো হয় নাই, হবে, সামনে হবে। প্রত্যেক শহীদেরই মূল্যায়ন হবে, মূল্যায়ন করতে হবে। এবং সরকারকে এক্ষেত্রে কোনো গাফিলতি, আমি কিন্তু সরকারের সমালোচনা করছি যে তারা শহীদ এবং আহতদের ক্ষেত্রে যে ভূমিকা পালন করার কথা ছিল তারা কিন্তু পারতেছে না, এখনো পারে নাই। এটা যদি তারা ব্যর্থ হয়, এই সরকারের যদি প্রতিবিপ্লব হয়, এই সরকারকে যদি গদি হারাইতে হয়, তারা যদি ব্যর্থ হিসেবে প্রমাণিত হয়, এইটাই কিন্তু সবচেয়ে বড় কারণ। এই কারণেই হবে, তাদেরকে কিন্তু এক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে, তো তারা এই কাজগুলো করছে বা এই কাজগুলো করতে পিছন থেকে সহযোগিতা করছে বা উস্কানি দিচ্ছে বা মদত দিচ্ছে। তাই বলছি যে 24-এর গণ অভ্যুত্থানকে চেতনা ধারণ করে ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্বে এবং ভবিষ্যৎ বাংলাদেশকে পরিচালিত করতে হলে বাংলাদেশের যত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, রোড, ঘাট, কালভার্ট, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, বিশ্ববিদ্যালয়ের হল, এই সব কিছুর নামকরণগুলো যথাসম্ভব এই শহীদদের নামে করতে হবে। শহীদদের স্মৃতিকে অম্লান করে রাখতে হবে। আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, এই নতুন বাংলাদেশের আসলে সংবিধান কি, গঠনতন্ত্র কি, চেতনা কি, এগুলো কিন্তু ঢাকা শহরের দেওয়ালে দেওয়ালে কিন্তু লেখা আছে। সংবিধান কিন্তু লেখা হয়ে গেছে সারা বাংলাদেশের দেওয়ালে দেওয়ালে, ঢাকার দেওয়ালে দেওয়ালে। হ্যাঁ, এবং এই যে শহীদদের নাম, শহীদদের নামে কিন্তু আমাদের আগামীর বাংলাদেশের চেতনা, সেই চেতনার নাম কিন্তু লেখা হয়ে গেছে। যখন কাউকে ডাকবো ইনিয়ে বিনিয়ে, তখন অবশ্যই ভিতরে ভিতরে কিছু না হলে, ডাল মে কুছ কালা হয়, আগার ডাল মে কুছ কালা নেই হয়, তাহলে তো এরকম হওয়ার কথা না। অবশ্যই এখানে তো ডাল মে কুছ কালা হয়, এটা সাধারণ বাংলাদেশের মানুষ বোঝে যে হ্যাঁ, ভিতরে ভিতরে তো অবশ্যই কিছু একটা হয়ে গেছে অলরেডি। না হলে তো নির্বাচনের এত তারা কিসের? আবার দুহাত বাড়িয়ে যে হ্যাঁ, আমরা তাদেরকে আগামী নির্বাচনে চাই, সরাসরি না বললেও দুহাত বাড়িয়ে আছে কিন্তু, আর মুখ দিয়ে বিভিন্ন রকমের কথা বলছে, কিন্তু স্পষ্ট করে বলছে না। এখন কথা হচ্ছে যে বলছেন ওনারা যে আমরা কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে আসতে বাধা দেওয়ার কে? তাহলে বাধাটা কে দিবে? গণহত্যাকারীদের কে বাধা দিবে? গণহত্যাকারীদের যারা বিপ্লবী তারাই তো বাধা দিবে তাদেরকে। এই জন্যই বলছি যে তরুণদের পাঁচ বুঝতে হবে। দেখুন, এই যে 24-এ এত জীবন, এত রক্ত দেওয়ার পরে মানুষের ভিতরে যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, নেতৃত্ব দিয়েছে, তাদের যে একটা আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে, বা আমি যদি বলি আমার জায়গা থেকে, আমি প্রত্যেকটা রাজনৈতিক দল এবং আন্দোলনে অংশগ্রহণকারী শক্তির প্রতি আহ্বান জানাবো যে আসেন, আমরা একটা সবাই মিলে জাতীয় সরকার গঠন করি বা একটা বিপ্লবী সরকার গঠন করি। সবাই তো আমরা থাকলাম, তাহলে তারপরে যদি আমরা রাষ্ট্র বিনির্মাণে কাজ করি তাহলে তো সমস্যা। আপনাকে ছাড়াও তো আমি করতে চাচ্ছি না, আর আমি এটাও বলছি যে আমাকে ছাড়া আপনি কিন্তু করেন না, তাহলে আপনার আমার প্রতি একটা অবিশ্বাস তৈরি হবে। আমি ডাকার পরেও বা আমরা ডাকার পরেও যখন আপনি আসছেন না, তখন কি বোঝা যাচ্ছে? তখন তো বোঝা যাচ্ছে যে আপনি দ্রুত নির্বাচন চাচ্ছেন এবং আপনি বলতেছেন যে আওয়ামী লীগ নির্বাচন আসলে আপনি বাধা দিবেন না। তার মানে আপনি তো কি, যে 24-এর যে আকাঙ্ক্ষা, বিপ্লবের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পথে তো আপনি হাঁটছেন। সাহেবকে নিয়েই তো বিতর্ক আছে। ফারুকী সাহেব, শেখ ফরিদ, উনাদের চেয়ে কি আরো ত্যাগী, প্রতিবাদী মানুষ সাংস্কৃতিক অঙ্গনে ছিলেন না? আরো পরীক্ষিত মানুষ ছিলেন না? ছিলেন। তারা ওনারা কিভাবে নিয়োগ পেলেন? শেখ ফরিদ আওয়ামী লীগ পরিবারের লোক, ভাই ছিল আওয়ামী লীগের নেতা, বাপ ছিল আওয়ামী লীগের নেতা। তার চেয়ে কি আর কোনো ত্যাগী লোক নাই? বিপ্লবী এই আন্দোলনে আর কোনো যোগ্য লোক ছিল না? অবশ্যই ছিল, তারাই তো বিতর্কিত। এখন যেটি করা হচ্ছে, বিভিন্ন জায়গায় থেকে বুদ্ধিজীবী হোক, সাংস্কৃতিক ব্যক্তি হোক, বিভিন্ন এজেন্সি হোক, এজেন্ট হোক, বিভিন্ন সিস্টেমের ভিতর দিয়ে মানুষের জনমতকে যাচাই করার চেষ্টা করা হচ্ছে যে যদি আওয়ামী লীগ ক্ষমা চায় তাহলে আওয়ামী লীগকে ফেরত আসতে দেওয়া হবে কিনা, এটি জনমত তারা বোঝার চেষ্টা করছে। এবং এই আলোচনা আলাপগুলো দিয়ে, আওয়াজগুলো দিয়ে যদি তারা পজিটিভ রেসপন্স পায়, তাহলে দেখবেন যে শেখ হাসিনা কান ধরে উঠবেশ করবে প্রয়োজনে। ওবায়দুল কাদের সহ বলবে আমরা ভুল করছি, মাফ করে দাও, ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। দেখবেন পাবলিকলি তারা বললে তারা পাবলিকলি মাফ চাবে। কিন্তু এই দেশের মানুষ অত বোকা না, এদেশের তরুণদেরকে অত সহজে ভুল বোঝানো যাবে না। এই আওয়ামী লীগ যে কত বড় চিটার, কত বড় বাটপার, আন্দোলনের সময় বলে তোমাদের দাবি মেনে নেওয়া হলো, একদিক দিয়ে বলে দাবি মেনে নেওয়া হলো, আরেক দিক দিয়ে তারা গোয়েন্দা সংস্থার মাধ্যমে খোঁজ খবর নিয়ে যারা আন্দোলনের নেতৃত্ব দেয় তাদেরকে ধরে জেলে ঢুকায়। আমি তো নিজে সাক্ষী, আমি কোনো সংস্কার আন্দোলনে 18 সালে নেতৃত্ব দিয়েছি, 24 সালেও নেতৃত্ব দিয়েছি। তো এই হলো তাদের ক্যারেক্টার। সুতরাং তারা তওবা করে মাপ চাইলেই যে তাদেরকে মাফ করে দিবে দেশের মানুষ, এইটা না।
তাদেরকে মাফ করার এখতিয়ার দেশের মানুষের, ভারত হিসাবে না। আরেকটি কথা বলি যে আওয়ামী লীগকে দেশের মানুষ গ্রহণ করবে কিনা এই পরীক্ষা আওয়ামী লীগকেই দিতে হবে। এই মুহূর্তে আমি মনে করি তারা মাফ চাইলেও তাদেরকে গ্রহণ করা তো দূরের কথা, তারা রাজপথে নামলে জনগণ তাদেরকে প্রতিহত করবে। হ্যাঁ, জনগণ তাদেরকে প্রতিহত করবে। সুতরাং আওয়ামী লীগ, আরেকটি প্রশ্ন যদি করি, এই যে মাপ চাওয়া বা ক্ষমা চাওয়ার বিষয়টা, শুরুতেই আওয়ামী লীগের কারো পক্ষ থেকে কি এই ধরনের কোনো কথা শুনছেন? শোনেন নাই। কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঝে কোনো অনুশোচনা দেখেন, আত্মোপলব্ধি দেখেন না। কিন্তু বরং তারা বলে কি শেখ হাসিনার সরকার বারবার দরকার, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে, ইউনিট সরকারকে চলে যেতে হবে। তারা কিন্তু আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কথা বলে না, আওয়ামী লীগের সংস্কারের কথা বলে না, দলের কথা বলে না। কিন্তু তারা কার কথা বলে? শেখ হাসিনার কথা বলে। তার মানে কি এখানে আওয়ামী লীগ আর কিছু নয়, এখানে শেখ হাসিনার তো ফিরে আসার কোনো অপশন নাই। উনি একজন কিলার, গণহত্যাকারী। তো তারা যারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায়, তো তাদের দাবি শোনার কোনো টাইম আছে? তাদেরকে ধরতে হবে আর জেলে ঢুকাইতে হবে। আর আওয়ামী লীগের বিষয়টা যখন আসবে, কই তাদের কোনো সংস্কারের কথা আপনারা শুনেছেন? কেউ আলাপ দিয়েছে যে না, আমি শেখ হাসিনা, আমি গণহত্যা করেছি, খুন করেছি, আমি পদত্যাগ করলাম, আমি আওয়ামী লীগের কাছে আগে মাপ চাই, তারপরে দেশের মানুষের কাছে মাপ চাই, আমাকে মাফ করে দেন বলছে? ওবায়দুল কাদের বলছে? বলে নাই। কিন্তু তারা কিন্তু তাদের প্রত্যেক সম্পত্তি দল পাইছে একটা বঙ্গবন্ধুর মূলধন বেচতে সাইনবোর্ড লাগে যা অবকর্ম করছে। ভবিষ্যতেও তাদের ওই প্ল্যান যে আমাদের যে মূলধন, এই মূলধন নষ্ট করা যাবে না। বঙ্গবন্ধু ছিলেন, এখন আমি হইলাম এই আওয়ামী লীগের মূলধন, চেক এটা ভাঙ্গাবে আর খাবে, এই চেক নষ্ট করা যাবে না। তো এই যে তাদের ধান্দা, তাদের জায়গা থেকে কোনো সংস্কার, কোনো আত্ম উপলব্ধি আলোচনা কিন্তু আগে আসে নাই। যখন বিভিন্ন জায়গা থেকে এই কথাগুলো বলা হচ্ছে, আমরা বলছি যে এরা কত বড় জালিম, এরা কত বড় দানব, এরা কত বড় হায়না, এদের ভিতরে এখন পর্যন্ত কোনো আত্মসমালোচনা বা আত্ম উপলব্ধি নাই। এই কথা শুনে তারা চিন্তা করছে যে দেখি তাহলে বলে যে মানে ক্ষমা চাওয়ার কথা বলে আমাদের ঢোকার কোনো সুযোগ আছে কিনা। বাংলাদেশে আওয়ামী লীগের ঢোকার কোনো সুযোগ নাই। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের কোনো অংশগ্রহণ করার সুযোগ নেই। যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমরা যারা জেল খেটেছি, নেতৃত্ব দিয়েছি, আমাদের এই বিপ্লবীদের জায়গা থেকে বার্তা স্পষ্ট। আওয়ামী লীগ এই গণহত্যাকারীরা মাঠে নামলে তাদেরকে প্রতিহত করা, আরো রক্ত দিতে হলে দিব, আরো জীবন দিতে হলে দিব। কারণ তারা ছলে বলে কৌশলে বাংলার মাটিতে কোনোভাবে, সে ব্যবসায়ী সেজে হোক, সে সাংবাদিক সেজে হোক, সে আইনজীবী সেজে হোক, সে শিক্ষক সেজে হোক, সে রাজনীতিবিদ সেজে হোক, বা সে কোনো সাংস্কৃতিক কর্মী সেজে হোক, ছলে বলে কৌশলে তারা বাংলাদেশে যদি আবার ঢুকতে পারে, দেখবেন শেখ হাসিনার যে নৃশংস রূপ আপনারা দেখেছেন না, গণহত্যার সময় কত হাজার লোক মেরেছে, 2000-এর অধিক, লাখেরও অধিক মানুষকে গুরুতর আহত করেছে। আবার যদি ফেরে দেশে গৃহযুদ্ধ তৈরি করবে, সহিংসতা তৈরি করবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারতেও উনি দ্বিধা করবেন না। সুতরাং তাকে ফিরে দেওয়ার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ খুবই একটা বাজে দল, আমরা এটা বিশ্বাস করি বা জানি। কিন্তু আওয়ামী লীগকে এরকম একটা বৃহৎ দলকে নির্বাচন থেকে বাদ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনটা মোকাবেলা কিভাবে করবে? ভালো একটা প্রশ্ন করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। অনেকেই ভাবেন যে আওয়ামী লীগ বৃহৎ একটা রাজনৈতিক দল, তাদেরকে তো নিষিদ্ধ করা সম্ভব না। তারা হলেন ওই বৃদ্ধদের দলে, ওই প্রবীণদের দলে যারা বলতেন যে এই আওয়ামী লীগের কখনো পতন হবে না। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী হয়েও, বড় বড় নেতা হয়েও তারা হতাশা প্রকাশ করতেন, বলতেন আন্দোলন ঠিকই করতেন, জেলও খাটতেন, আবার এই কথাও বলতেন যে আওয়ামী লীগকে আসলে কোনোভাবে সরানো সম্ভব না। তো এই কথা ওনারা বলেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করা সম্ভব না, এটা হলো ওনাদের কথা। কারণ ওই যে বললাম, ওনারা তো বিপ্লবী না, ওনারা বিপ্লবী দল না, ওনাদের নিজেদের কথা। আর যারা বিপ্লবী এবং যারা বিপ্লবী রাজনৈতিক শক্তিকে ধারণ করে বা বিপ্লবী রাজনৈতিক শক্তি নিয়ে রাজনীতি করছে, তাদের কথা হলো গণহত্যাকারী দল আওয়ামী লীগ। তাদেরকে ছাড়া রাজনীতি করে, তাদেরকে তো মানুষ গ্রহণই করবে না, গ্রহণই করছে না। তাদেরকে নিয়ে আবার রাজনীতি কিসের? কেন আওয়ামী লীগকে ছাড়া রাজনীতি করা যাবে না? যাদের এই প্রশ্ন তাদেরকে নিয়ে আসেন, আমরা তাদেরকে দেখাই দিই আওয়ামী লীগকে ছাড়া রাজনীতি করা যায় কি যায় না। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ চলতেছে না কেন? আওয়ামী লীগ বাংলাদেশ আরো সুন্দর চলবে। বরং আওয়ামী লীগ হলো একটা নষ্ট দুর্গন্ধ একটা জিনিস। আওয়ামী লীগ হলো ক্যান্সার ভাই, এমন ক্যান্সার যে এটাকে সাথে নিয়ে বসবাস করা সম্ভব না। এইটাকে আপনাকে যে কোনো মূল্যে কেটে ফেলতে হবে শরীরের ভালোর জন্য। ঠিক দেশের প্রকৃত গণতন্ত্রের মানদণ্ড একটা সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ, সহিষ্ণুতাপূর্ণ পরিবেশ, একটা স্থিতিশীল বাংলাদেশকে রাখার জন্য, তৈরি করার জন্য আমাদের এই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের মতো যে 200 জাতীয় পরিষদ দল, তাদের রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে। তাহলে বাকি যারা আছে
তারা মিলে বাংলাদেশে সরকারি দল করুক, বিরোধী দল করুক, একে অন্যের সাথে প্রতিযোগিতা করুক, সেটা ঠিক আছে, সেটা হবে। বরঞ্চ গণতন্ত্রের পরিবেশকে নিশ্চিত করতে হলে গণহত্যাকারী ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ এবং তাদের দোষরদেরকে নিষিদ্ধ করতে হবে, রাজনৈতিক কার্যক্রম বন্ধ করতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্নের জন্য তারা জীবন দিয়েছিল, সেটিকে আমাদের মাথায় আছে না? আমরা ক্ষমতায় আসার চিন্তায় মগ্নে আমরা আসলে বিভোর হয়ে সবকিছু আসলে ভুলে গেছি যে কি, যে কত দূর মানে ক্ষমতা, কত দূর আর কত দূর ক্ষমতা, এই তো দেখা যাচ্ছে অস্থির বিভোর হয়ে যাওয়া। তো সেই জায়গা থেকে বলছি যে ক্ষমতার জন্য আওয়ামী লীগ যেমন বিভোর হয়ে গিয়েছিল, ক্ষমতায় গিয়ে তারা যেরকম বুঁদ হয়ে গিয়েছিল, তারা মানুষের সেন্টিমেন্ট, মানুষের পালস, তরুণ প্রজন্মের কথা, তরুণরা কি চায় এগুলো বুঝতে চায় নাই, বুঝতে পারে নাই, ব্যর্থ হয়েছে। নতুন বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলো তারাও যদি বুঝতে ব্যর্থ হন, আমি মনে করি যে তাহলে এই তরুণদের জায়গা থেকে তারুণ্যের নতুন রাজনৈতিক যে সম্ভাবনা, দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে নতুন কিছু চায়, সেটির কিন্তু দ্বার উন্মোচিত হবে এবং সেটি কিন্তু বাস্তবতা। দেখেন, আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন, এই গণহত্যাকারী দল আওয়ামী লীগ ফ্যাসিবাদী দল তাদের পুনর্বাসন তারা চায় কিনা। আমি কনফিডেন্টলি বলছি, চ্যালেঞ্জ করে বলছি, দেখবেন তাদেরকে চায় এইরকম মানুষ হাতে গোনা। তাছাড়া এমন মানুষ পাবেন না যে আসলে তাদের পুনরুত্থান চায়। আমি যদি আমার কথা বলি, আমাকে দুবার জেল খাটিয়েছে। আমি একবার মোদী বিরোধী আন্দোলন করেছিলাম, ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলন, জেলে নিয়ে গিয়েছে। আরেকবার আমি ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের ডাক দিয়েছিলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই আহ্বান জানানোর কারণে আমাকে 7 মাস সলিটারি কনফাইনমেন্ট রাখে, নিঃসঙ্গ আবদ্ধতায় তারা আমাকে আটকে রাখে। আমার বাবা মার সাথে দেখা করতে দেয় নাই, সূর্যের আলো বাতাস দেখি নাই, ঠিকমতো জেলখানায় খাবার পর্যন্ত দেয় নাই। তাদের কৌশলটাই ছিল আমি যেন একাকিত্বে, আমি যেন মানে হতাশ হয়ে, আমি যেন মানে মেন্টালি সিক হয়ে, ডিপ্রেসিভ ডিসঅর্ডারে আমি যেন হয় আত্মহত্যা করি, আর না হলে আমি যেন পাগল হয়ে যাই। এটি আসলে তাদের এই মানে যে সলিটারি কনফাইনমেন্ট সিস্টেম, পানিশমেন্ট, ডিটেনশন যেটাকে বলে, এটা আসলে কারণ। তাহলে কিভাবে আসলে এই আওয়ামী লীগকে আমরা বিশ্বাস করব, তাদেরকে আবার ফিরিয়ে আনার কথা বলবো? দেখেন, আওয়ামী লীগ কিভাবে ফেরত আসতে পারে, দুইটা ওয়ে হইতে পারে। একটা হচ্ছে প্রতিবিপ্লব, সংঘাত, সহিংসতার ভিতর দিয়ে চ্যালেঞ্জ করে তারা ফিরে আসা, দেশে গৃহযুদ্ধ সৃষ্টি হবে। তাহলে তাদেরকে এই ধরনের সুযোগ দেওয়া হলে, বা এমন কোনো বক্তব্য কথার ভিতর দিয়ে বড় বড় রাজনৈতিক দলগুলোর তারা যদি শক্তি সাহস পায়, এই বিক্ষোভ, বিদ্রোহ, নৈরাজ্য, গৃহযুদ্ধ, নৃশংসতার দিকে তাদেরকে কিন্তু উৎসাহিত করবে তাদের এই বক্তব্যগুলো। আরেকটা পথ, যেটা তাদেরকে আগামী নির্বাচনে জামাই আদর করে একটা সুন্দর সিস্টেমের ভিতর দিয়ে তাদেরকে পুনর্বাসন করা। এখন কথা হচ্ছে ভাই, এই আপনি যখন বলেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসতে কোনো বাধা নাই, এখনো কিন্তু 3 মাস যায় নাই গণ অভ্যুত্থানের। তার মানে কি আওয়ামী লীগের যে দোসররা, গণহত্যাকারীদের যে সঙ্গীরা, সাথীরা, মাস্টার মাইন্ডরা প্রশাসনে ঘাপটি মেরে আছে, এখনো তাদের যে মাস্টার মাইন্ডরা বিচার বিভাগে ঘাপটি মেরে আছে, শিক্ষাঙ্গনে আছে, ব্যবসায়ী অঙ্গনে আছে, রাজনীতির ময়দানে এখনো চুপ মেরে আছে, লুকিয়ে আছে, তাদেরকে কি আপনি সাহস যোগাচ্ছেন না যে তোমরা ভয় পাইও না ভাইরা, আমরা আছি, আগামী নির্বাচনে তোমরা যেন আসতে পারো, তোমরা এখন থেকে প্রস্তুতি নাও, তোমরা হতাশ হইও না, আমরা তোমাদের সাথে। এই ধরনের তাদের একটা বার্তা দেওয়া না, তারা তো সাহস সঞ্চার করছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই আবু সাইদ যে শহীদ হয়েছে, যারা আওয়ামী লীগ বলে যে আওয়ামী লীগের কোন দলের রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পক্ষে না, তাদেরকে বলতেছি, আবু সাইদ যে শহীদ হয়েছে, আবু সাইদের হত্যাকারীদের কয়জনকে গ্রেফতার করতে পেরেছেন এখন পর্যন্ত? বিচার তো অনেক দূরের কথা। এই যে যারা লুটপাট দুর্নীতি করেছে, এই বড় বড় মাফিয়া গ্রুপ তৈরি করেছে, বসুন্ধরা গ্রুপ, এসালাম গ্রুপ, সিটি গ্রুপ, ওরিয়ন গ্রুপ, অমুক গ্রুপ, তমুক গ্রুপ, মানুষের রক্ত চুষে চুষে যারা সম্পদ বৃত্ত বৈভাবে পাহাড় বানিয়েছে, আওয়ামী লীগের পকেট, শেখ হাসিনার পকেট বানিয়েছে, ভ্যানিটি ব্যাগ বানিয়েছে, তাদের কতগুলো। আপনাদের যখন কথা বলা উচিত যে এই হত্যাকারীদের শাস্তির বিষয়ে কতজনের বিচার হয়েছে, এই প্রশ্ন যখন আপনারা সরকারকে করা উচিত, সরকারকে যখন এই প্রশ্ন করা উচিত যে এই দুর্নীতিবাজদের কতজনকে আপনারা গ্রেফতার করেছেন। হ্যাঁ, আমলাতন্ত্র থেকে ফ্যাসিবাদের দোসর যারা গুলি করার অর্ডার দিয়েছে, মাঠ পর্যায়ে যারা গুলি করেছে, হত্যা করেছে, তারা তো দেখেছি। কিন্তু যারা মাস্টার মাইন্ড ছিল, তাদের একবার ফাঁসি হলে মাস্টার মাইন্ডের 100 বার ফাঁসি হওয়া উচিত। সেই আওয়ামী লীগের কতজন এমপিকে গ্রেফতার করা হয়েছে, জাতীয় পার্টি সহ অন্যান্য দলের কতজন এমপিকে গ্রেফতার, কয়জনকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে,
কয়জনকে চূড়ান্ত শাস্তি দেওয়া হচ্ছে। আপনাদের বড় বড় রাজনৈতিক দল, আমি যদি বৃহৎ রাজনৈতিক দল জাতীয় দল বিএনপি, বা আমি দেখলাম যে জামাত ইসলামের আমির সাহেব এই কথা বলেছেন, উনাদের যখন এই প্রশ্ন করা উচিত সরকারকে এবং সরকারের এই কাজে সহযোগিতা করার কথা, এবং মানে সরকারকে কথা দেওয়ার কথা যে আমরা সহযোগিতা করবো, উনারা তখন বলতেছে যে দ্রুত নির্বাচন দেন, আর আওয়ামী লীগ আসলে আমাদের কোনো সমস্যা নেই। তো মানুষ কি এত বোকা না? তো এখনকার যে এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে তাদের যদি পরিসংখ্যান করেন, দেখবেন যে ক্লাস 3-4 কোলের বাচ্চা থেকে শুরু করে ক্লাস 3-4-5-6-7-8 9 10 ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংখ্যা কিন্তু বেশি। সুতরাং তাদেরকে আপনারা ভুলভাল বুঝাবে না, তারা ভুলভাল বুঝবে তা না, কিন্তু তারা হয়তো পড়াশোনা বা একাডেমিক অভিজ্ঞতা কম, কিন্তু রাজনীতি কি, সরকার কি, রাষ্ট্র কিভাবে চলে, কে শত্রু কে মিত্র, রাজনৈতিক দলগুলো কিভাবে প্রবঞ্চনা করে ধোঁকাবাজি করে মানুষকে মিথ্যা আশ্বাস দেয়, এবং কিভাবে দেশে রাজনৈতিক জনমত তৈরি করতে হয়, কিভাবে রাষ্ট্র চালাইতে হয়, তারা কিন্তু আপনাদের চেয়ে কিন্তু এখন কম বোঝে না, তারা কিন্তু এখন মোটামুটি ভালোই বোঝে। সুতরাং তাদেরকে প্রতারিত করবেন, তাদেরকে রাজনীতির ধাঁধায় ফেলে দিয়ে আপনারা রক্তের উপর দিয়ে ক্ষমতায় চলে যাবেন, আবারও সেই আগের মতোই চাঁদাবাজি, ধান্দাবাজি, দখলবাজি, টেন্ডারবাজির রাজনীতি করবেন, বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে দখলদারিত্ব করবেন, এইগুলা করবেন। অত সোজা না, এত সহজে হতে দিবে না। এই 24-এর গণ অভ্যুত্থানে যেই তরুণরা বিশেষ করে জীবন দিয়েছে, 18 থেকে কোটা সংস্কার আন্দোলনের ভিতর দিয়ে যে তারুণ্যের শক্তির সৃষ্টি হয়েছে, তারা কিন্তু আপোষকামী না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটা বক্তব্য উদ্ধৃতি করি। নির্বাচনের পরে যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে বিএনপি এত বৃহৎ রাজনৈতিক দল, তাহলে কেন বিএনপি আওয়ামী লীগকে উল্টায় পাল্টায় দিতে পারতেছে না, কেন একটা গণ অভ্যুত্থান বা বিপ্লব করতে পারতেছে না? কোডান কোড উনি কিন্তু সুস্পষ্টভাবে বলেছিলেন যে বিএনপি কোনো বিপ্লবী দল না, যে বিএনপি দ্বারা বিপ্লব হবে। তো এটা কিন্তু কোড অ্যান্ড কোড, বিএনপি কোনো বিপ্লবী দল না। কে বলেছেন? ফখরুল সাহেব বলেছেন। ইটস ট্রু, বিএনপি কোনো বিপ্লবী দল না, এবং তার দ্বারা বিপ্লবের নেতৃত্ব দেওয়া সম্ভব হয় না, এবং তারা বিপ্লবের নেতৃত্ব দেয় না। কিন্তু 18 কোটা সংস্কার আন্দোলন থেকে যে তরুণদের শক্তির উদয় হয়েছে, যে তরুণদের শক্তির ধারাবাহিকতায় 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, তারা কিন্তু বিপ্লবী, এবং তারা তার যে রাজনৈতিক শক্তি গড়ে তুলেছে, এই শক্তিগুলো কিন্তু হচ্ছে বিপ্লবী শক্তি। সুতরাং এই বিপ্লবী শক্তি যেরকম গণ অভ্যুত্থান করেছে, এই বিপ্লবী শক্তি কিন্তু রাষ্ট্র বিনির্মাণও করতে পারবে, এবং এদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হয়েছে এত রক্তাক্ত জীবনের বিনিময়ে, সেই সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য মানুষের মধ্যে যে বিশ্বাসতা আশ্বস্ততা তৈরি করা দরকার, সেটিও কিন্তু তৈরি করার পথে তারা এগিয়ে যাচ্ছে।